প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ওয়েসিস এই সময় অনুষ্ঠানে স্বাগতম। সঙ্গে আছি আমি এস আকাশ। আজ আমরা মূলত দুটো বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো 2015 সাল কেমন কাটলো এবং আগামী যে বছর আমরা আছি 2016 সাল কেমন কাটবে, এই সব বিষয় নিয়ে আমরা আজ একটু আলোচনা করতে চাই। আমরা দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, তাদের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন অধ্যাপক আফসান চৌধুরী, রাজনৈতিক বিশ্লেষক। আমাদের সাথে আরও আছেন অধ্যাপক সলিমুল্লাহ খান, রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের দুজনকে স্বাগত। ধন্যবাদ। আমরা এখন 2016 সালের জানুয়ারির প্রথম দিকে বসে আছি। আমরা সাধারণভাবে নতুন বছর আসলে যেটা হয়, আমরা স্বপ্ন দেখি, আশার কথা ভাবি, সাথে সাথে আমরা গত বছর কেমন কাটলো সেটাও একটু ফিরে দেখি। তা আপনি ফিরে কি দেখলেন? 2015 সাল আমাদের কেমন কেটেছে? 2015 সালের সবচেয়ে উল্লেখযোগ্য, যেহেতু আমরাও তো সাংবাদিক, আমরা লিখছি, আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের ক্রিকেটের বিজয়। এটা আমাদের একটা সাংঘাতিক রকম আমাদের আত্মবিশ্বাস সৃষ্টি করেছে। তো সেটাকে বাদ দিলে, এবং সব বড় বড় দেশকে আমরা হারিয়েছি যাদের কাছে সাধারণত আমরা হেরে গিয়ে থাকি, জিম্বাবুয়ে বাদ দিলে। কিন্তু আবার অস্ট্রেলিয়ার সঙ্গে খেলতে পারেনি, কারণ জঙ্গিবাদের ভয় অস্ট্রেলিয়া আসেনি। তো এটাতেই বোঝা যায় যে আমাদের সুসংবাদ এবং দুঃসংবাদ একসাথেই থাকে। রাজনৈতিক দিক থেকে যে চেষ্টাটা হয়েছে সহিংসতার মাধ্যমে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করা, সেটা সফল হয়নি। তাতে বোঝা যাচ্ছে যে মানুষ রাজনৈতিকভাবে আন্দোলনমুখী না। অন্য যেটা হয়েছে, কিন্তু শেষের দিকে এসে আমাদের নির্বাচনটা হয়েছে পৌরসভা নির্বাচন। যদিও পৌরসভা নির্বাচন নিয়ে নানা ধরনের কথা হচ্ছে, আমি মনে করি এর ইতিবাচক দিকটা হচ্ছে যে নির্বাচনটা হয়েছে, মারপিট লোকজন করেনি। নির্বাচনিক পদ্ধতিতে মারপিট লোকজন শেষ পর্যন্ত বিএনপি ছিল এবং শেষ পর্যন্ত, এবং বিএনপির জন্য এটা বিরাট লাভজনক একটা নির্বাচন। কারণ বিএনপি যে যাই বিএনপি করতে পারে, লেজিটিমেটলি করতে পারবে। লক্ষণীয় যে বিএনপিকে সারা গত 2 বছর ধরে এরা জামাতের সঙ্গে আছে, এরা মুক্তিযুদ্ধ বিরোধী, এইসব গালি দেওয়া হয়েছে। আছে কি না আছে সেটাই আমি যাচ্ছি না। তারপরে ওদের ভোট সংখ্যা 28 ভাগ, যেটা যথেষ্ট বড় সংখ্যক ভোট আমি মনে করি। 51 ভাগ আওয়ামী লীগ পেয়েছে, তো অবশ্যই আওয়ামী লীগ পাবে। কিন্তু 2 বছর মাঠে নেই, তাদের কর্মী নাই, কর্মী পৌঁছাতে পারেনি, তাদের কর্মীকে ধমক দিয়েছে, তারা বসে গেছে। এরকম পরিস্থিতিতে বোঝা যাচ্ছে যে বিএনপিকে যতটা সিরিয়াসলি নেওয়া দরকার আমরা সাধারণত নিই না বিএনপিকে এতটা সিরিয়াসলি, তার চেয়ে একটু বেশি নিতে হবে। এবং নির্বাচনটা হয়েছে, বিএনপি যতগুলোই জিতেছে, আওয়ামী লীগ জিতেছে, আওয়ামী লীগ নির্বাচনটা করাতে পেরেছে। এই সবগুলোই হচ্ছে শুভ দিক, সাফল্যের দিক। কিন্তু এসে এই 5ই জানুয়ারিতে 16তে পড়েই আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি আর আওয়ামী লীগ পুরনো স্টাইলে, আমি একই জায়গায় আমরা 16টা আলাদাভাবে আলোচনা করতে চাই। আচ্ছা, ঠিক আছে। আমরা একটু 15 আপনি 15কে কিভাবে বিশ্লেষণ করেন? না, আফসান ভাই মোটা কথাগুলি বলেছেন, আমি দুইটা চিকন কথাই যাই। সেটা হচ্ছে যে 2015 সন শুরু হয়েছিল একটা আতঙ্কের মধ্য দিয়ে, সাধারণ জনগণের দৃষ্টিকোণ থেকে। 2-3 মাস যে কারণেই হোক, তখন বাসে বোমা পড়ছিল, ফলে কেউ নিশ্চিত ভ্রমণ করতে পারছিলেন না। তো সেটার কবে অবসান হবে সেই উদ্বেগের মধ্যে আমরা কাটিয়েছি 3 মাস। এবং সেটা সত্যিই এক ধরনের ভয়াবহই ছিল বলবো। কারণ অনেক নিরীহ মানুষ যারা রাজনীতিতে প্রত্যক্ষভাবে জড়িত নন, তারাও বার্ন ইউনিটে জীবন শেষ করেছেন। কেউ কেউ বেঁচে থাকছেন বলে তাদের যে যন্ত্রণা, সেটা কল্পনা করা খুব কঠিন। এটা ছিল বছরের প্রথমবার। শেষের দিকে ঘটনার মধ্যে একটা মোড় পরিবর্তন হলো। আফসান ভাই যেটা বলেননি, আমি সেটাই বলছি। হঠাৎ করে এক ধরনের যাকে বলা হয় টার্গেটেড কিলিং, এই ধরনের কিছু কিলিং শুরু হলো। হ্যাঁ, এখনো দেশি বিদেশি উভয় ধরনের হয়েছে। যাদেরকে ব্লগার বলা হয়, সেরকম অনেকজনের হত্যাকাণ্ড হলো। মানে গত বছরের ফেব্রুয়ারি মাসের 27 তারিখে অভিজিৎ হত্যা থেকে শুরু করে এবং পরপর 4-5টা হত্যাকাণ্ড হলো। তো এবং একেবারে বছরের শেষ দিনের আগের দিন পুরনো 2013 সনের একটি হত্যার, যার নাম রাজীব হায়দার, সেটার বিচারের রায় প্রকাশিত হয়েছে। এটাও একটা ঘটনা ধারা। আমি বলছি শেষের দিকে, বছরের শেষ 2-3 মাস আমরা দেখলাম যেটা কেউ কল্পনা করেনি, যে গুলশানের কূটনৈতিক পল্লীতে একজন বেসরকারি সাহায্য সংস্থার একজন কর্মী, ইটালিয়ান নাগরিক, তাকে হত্যা করা হয়। এই দিয়ে শুরু হলো। এবং তারপরে আরও কয়েক জায়গায়, উত্তরবঙ্গের বেশ কয়েকটা জেলায় খ্রিস্টান ফাদারদের উপর হামলা হলো, এখানে শিয়া মসজিদে হামলা হলো। এইটাও একটা বাংলাদেশের জন্য মানে ঘটনার নতুন মোড় পরিবর্তন বলবো। কারণ এই ধরনের ঘটনা সাধারণত বাংলাদেশের ভিতর থেকে আগে উদ্ভূত হয়নি। বাংলাদেশের শিয়া সুন্নির দাঙ্গার কথা আপনি ইতিহাসের বই ঘাটে কিছু বের করতে পারবেন না, তাই না? বাংলাদেশে আগে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে 47-এর আগে এবং 47-এর পরেও, এবং এমনকি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও কয়েকটা, আমি দাঙ্গা বলবো না, যাদেরকে সংখ্যালঘু বলা হয় তাদের উপর আক্রমণ হয়েছে। কিন্তু এইবার এটা একটু ভিন্ন রকমের।
তবে শেষে যে নির্বাচনটা হলো, যেটাকে আমরা বলছি স্থানীয় সরকারের নির্বাচন, যেখানে দেশের মোট ভোটার সংখ্যার শতকরা 7% পর্যন্ত ভোটার ছিল, পৌরসভার 234টা জায়গায় নির্বাচন হয়েছে, সেটার আশাব্যঞ্জক দিকটা উনি বলেছেন। আরও একটা আশাব্যঞ্জক দিক হচ্ছে যে এই নির্বাচনকে কেন্দ্র করে আগে যে ধরনের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা হতো সেটা কেউ কোনো পক্ষ করেনি, অন্তত ব্যাপকভাবে করেনি। ছোট ছোট জায়গায় তো মারামারি হয়েছে, সেটার জন্য আমরা দুঃখ প্রকাশ করতে পারি। সেই জন্য বললাম, গোটা 2015 সনের যদি আপনি সাল তামামি করেন, তাতে দেখা যায় এক ধরনের রাজনৈতিক সহিংসতায় তার শুরু, আরেক ধরনের সন্ত্রাসে তার পরিসমাপ্তি। সন্ত্রাস এই জন্যই আমি বলছি যে এইটাকে কেন্দ্র করে অনেক আন্তর্জাতিক প্রচারণা হয়েছে। যেমন একটা প্রসঙ্গ এসেছে যে যেই এখানে আক্রমণ করুক, যেখানে একটা হত্যাকাণ্ড হোক, কেউ না কেউ একটা সাইট ইন্টেলিজেন্স গ্রুপ থেকে বার্তা দেয় যে এটা কোনো বিদেশি সন্ত্রাসবাদী সংস্থা করেছে, যেটার নাম আইএস বলে প্রচার করা হচ্ছে। লক্ষ্য করার বিষয়, সরকারের দিক থেকে সেটা বারবার অস্বীকার করা হয়েছে। সরকার প্রমাণ করতে সচেষ্ট বা সক্রিয় যে এরকম বিদেশি কোনো সংস্থা এটা করছে না, বাংলাদেশে আইএস নেই, এটা হলো সরকারের বক্তব্য। কিন্তু কে বা কারা যেন আছে এটা প্রমাণ করতে চায়। তো সমস্যা হলো, বাংলাদেশের রাজনৈতিক অসন্তোষ আছে, এবং সেই রাজনৈতিক অসন্তোষকে একটা আন্তর্জাতিক, যাকে বলা হয় নেটওয়ার্ক, তার সাথে যুক্ত করে দেখানোর একটা আগ্রহ বা অতিরিক্ত ইচ্ছা কোনো কোনো দেশি মহলের এবং কারো কারো বিদেশি মহলের থাকতে পারে। এই জন্য আমরা প্রায় দেখেছি বাংলাদেশের ভ্রমণ ব্যাপারে সতর্কতা, কিন্তু এর চেয়ে অনেক বেশি গুণ, যাকে বলা হয় যুদ্ধাবস্থা বিরাজ করছে যে সমস্ত দেশে, সেখানেও তারা এত সতর্কতা জারি করে নাই। এখন 2015 সনের যদি একটু আন্তর্জাতিক দিকে তাকাই আমরা অল্প করে, সেটাও দেখা যায় আমাদের এই যে আশঙ্কা আসলে সম্পূর্ণ অমূলক নয়। যেমন মিশরের মতো দেশ থেকে চলে যাওয়ার সময় রুশ একটা বিমান, যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। রুশরা প্রথম দিকে অস্বীকার করতে চাইছিল এইটা আইএস করেনি, পরে তাদের কাছে অকাট্য প্রমাণ হাজির হবার পর তারা এটা বিশ্বাস করেছে। এখন তারা তখন তার বিরুদ্ধে তাদের প্রচেষ্টা করেছে। আমার হঠাৎ করে মনে পড়লো, 60-এর দশকে পাকিস্তান থেকে একটি পিআই এর বিমান কায়রোর অদূরে বিধ্বস্ত হয়েছিল, অনেকগুলো সাংবাদিক নিয়ে। হ্যাঁ, আমাদের অনেক সাংবাদিক মারা গেছে। হঠাৎ আমার সেটা মনে পড়লো। কিন্তু সেইটা কারা করিয়েছে, এরকম যান্ত্রিক ত্রুটির ফলে হয়েছে না কোনো সন্ত্রাসী সংস্থা করেছে, এখন সেটা মনেও হতে পারে আমাদের। তো যা হোক, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে দুটো ঘটনার বাইরে শুধু আরেকটা কথা আমি বলে শেষ করি, সেটা হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে রাশিয়া হঠাৎ করে মোড় ফিরে দাঁড়ালো। মানে রুশদের উস্কানিতেই হোক বা রুশদের সহায়তায় হোক, একটা বিমান, ডাচ যাত্রীবাহী একটা বোধহয় মালয়েশিয়ান বিমান ভেঙে পড়ে ইউক্রেনে, এবং সেটাও মনে হচ্ছে নামানো হয়েছিল, এবং সেটা নিয়ে একটা প্রায় ঠান্ডা যুদ্ধের অবস্থা গরম হয়ে উঠছিল। তো সেইটার পরে দেখা যাচ্ছে এখন রুশ একটা বিমান অন্য দেশে পড়েছে। এর মধ্যে দেখা যাচ্ছে মধ্যপ্রাচ্যের গত 4-5 বছর ধরে যে সংকট চলছে, বিশেষ করে সিরিয়ায় কেন্দ্র করে, সেখানে রুশ প্রেসিডেন্ট যে নতুন ভূমিকা নিলেন, অর্থাৎ পুতিন সাহেব সেখানে আসাদকে স্পষ্টভাবে সমর্থন করে তাদের বিমান ঘাঁটি এবং অন্যান্য গঠনে সাহায্য করায় মধ্যপ্রাচ্যের রাজনৈতিক হাওয়া বা একটু বদলাতে শুরু করলো। যেমন ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা, রাশিয়ান উপস্থিতি সেখানে খানিকটা মেনে নিয়ে এখন একটা সিদ্ধান্তে তারা এসছেন যে আসাদকে না সরিয়েও ওখানে রাজনৈতিক সমস্যার সমাধান করা যায় কিনা। এটার প্রধান শক্তি জুগিয়েছে আইএসের উপস্থিতি। মানে আইএসের উপস্থিতির ফলেই রাশিয়া এসেছে, এবং রাশিয়া এসেছে বলে অথবা আইএসের যে আক্রমণ বলে যেটা বলা হচ্ছে, প্যারিসে যে আক্রমণটা হলো, সেইটার কারণে হয়তো এখন একটু নরম হয়েছে ইউরোপীয় ইউনিয়ন। আমাদের দেশের রাজনীতিতে তার কি প্রভাব পড়ে সেটা দেখার বিষয় এই বছর। সেটা আমরা আপনার কাছেও জানতে চাইব। আর এখন যেটা আপনি 2015 সালের কথা বললেন, যে 2016-তে পরেই আমরা যেহেতু 5ই জানুয়ারি আমাদের সামনে, আমরা শেষ করেছি তো একটা নির্বাচন দিয়ে, পৌর নির্বাচন, সেটা ব্যাপকভাবে আমাদের ভিতরে আলোচনা হয়েছে, বিশেষ করে যেহেতু এটা দলীয় প্রতীকের ভিত্তিতে নির্বাচন হয়েছে, সেটা আপনি একটা ব্যাখ্যা করলেন। কিন্তু সাথে এখন যেহেতু ইমিডিয়েটলি 5ই জানুয়ারি নির্বাচন, যে নির্বাচন নিয়ে অনেক কথা আছে, পক্ষে বিপক্ষে কথা আছে, দেশে বিদেশে দিয়ে কথা হয়েছে, কিন্তু এখন এই 5ই জানুয়ারি একটা পালন করার মতো দিবস হয়ে গেছে যেন রাজনৈতিক দলগুলোর, দুই দলের কাছে। তো সেটা নিয়ে একটা উত্তেজনা দেখা দিচ্ছে। বছরের শুরুতে এই উত্তেজনা দিয়ে শুরু হলে আমরা কোন দিকে যাব, কেমন মনে হয়? এখন পুলিশ যেটা জানিয়ে দিয়েছে যে যদি ঝামেলার সম্ভাবনা থাকে পুলিশ তাহলে ওখানে কাউকেই করতে দেবে না। তো আমার মনে আমি ধরে উঠতে পারছি না যে এই 15 দিন 3 সপ্তাহের মধ্যে এতটা কেন দুটো দল নিজেদের একে অন্যকে গুরুত্বপূর্ণ মনে করছে। আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতি, বড় দলের রাজনীতি মোটামুটি বড় লোকদের রাজনীতি।
তো বড়লোকদের কি কারণে এই সংকটগ্রস্তপূর্ণ মনোভাবটা তৈরি হচ্ছে আমি ধরতে পারছি না। তবে এটা ঠিক যে আন্তর্জাতিকভাবে যে পরিস্থিতি আছে সেটার প্রভাব আমাদের আগে এতটা পড়তো না। আমরা বিশ্বায়নের বিরুদ্ধে একটা এরকম আন্দোলন করেছি, এরকম বড়সড় কিছু না, কিন্তু এখন তো এটা অনেক বেশি হয়ে গেছে। মানে অন্য দেশের রাজনীতি আমার দেশে ঢুকছে কিনা এটা নিয়ে চিন্তা করার বিষয়। তবে যদি বিএনপি যেটা করেছে, বিএনপি মাঠে ফিরেছে, বিএনপি আন্দোলনের দল না নির্বাচনের দল আমি সেটা বলতে পারছি না, যে তারা নিজেদের উপস্থিতিটাকে প্রতিষ্ঠা করেছে। এবং আমি যে বিশ্লেষকদের, আমি যখন যারা সাংবাদিক তাদের সঙ্গে কথা বলছি, তারা কিন্তু বলছে যে এটা ভোট ব্যাংক বলুক আর যাই বলুক, এই দলটা জনপ্রিয়তা আছে। তো আমি মনে করি যে এইটা কি যথেষ্ট জনপ্রিয়তা? তো হয়তো যারা সরকারি দল রয়েছেন তারা মনে করছেন যে না, আমাকে এই প্রতিপক্ষ দাঁড়াচ্ছে। কারণ যদি প্রতিপক্ষ বিএনপি সামনে আসে, এটা আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় লাভ। কেন লাভ? কারণ আওয়ামী লীগের সামনে বড় সমস্যা সেটা হচ্ছে আওয়ামী লীগের ভেতরেই তার প্রতিপক্ষ তৈরি হয়ে যাচ্ছে। যেই বিদ্রোহী প্রার্থী যারা ছিল সেটা একটা বড় বিষয়। এটাকে যদিও তারা কতগুলো সিট পেয়েছে সেটা নয়, একটা আওয়ামী লীগের মতো একটা দলের ভেতরে গিয়ে এতজন বিদ্রোহী প্রার্থী দাঁড়ানো, এটা আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ। অন্য যেটা বিষয় হচ্ছে ট্রেড ইউনিয়ন মুভমেন্ট শুরু হয়েছে। ট্রেড ইউনিয়ন মুভমেন্ট এখন প্রথম কার মধ্যে হচ্ছে? সেটা হচ্ছে শিক্ষকদের মধ্যে। 8 মাস ধরে তারা করেছে। ইউনিভার্সিটিগুলো বেশিরভাগই আওয়ামী লীগ পন্থী, সরকারি পন্থী যাই বলি আমরা, তাদের ধরবে ট্রেড ইউনিয়নগুলো তাদের হাতে। তারাই বলে দিচ্ছে আমরা স্ট্রাইক করব। অতএব এরা তো সরকারের প্রধান বন্ধু। তো সরকারের প্রধান বন্ধুগুলো যদি এখন সরকারের ভেতরে থেকেই তারা বলে যে আমরা সমর্থন করি দল বা না করি, আমরা বিএনপি বিরোধী কি না বিরোধী, আমরা আন্দোলন করব, এই অবস্থায় রাজনীতিটা অভ্যন্তরীণ হয়ে যাচ্ছে, রাজনীতিটা নিজমুখী হয়ে যাচ্ছে, যেটা আওয়ামী লীগের জন্য স্বস্তির জায়গা নয়। তাহলে আমার মনে হয় আওয়ামী লীগ নিজের স্বার্থে কিছুটা হলেও অন্তত বিএনপিকে মাঠ পর্যায়ে প্রতিরোধ করার চেষ্টা করবে, যাতে করে সবাই বুঝতে পারে যে না, প্রধান শত্রু হচ্ছে আমরা বিএনপি, আমরা নিজেরা আমাদের প্রধান শত্রু না। যদি কিছুদিন পরে আপনি মনে করেন যে এই টিচারদের স্ট্রাইক হয়, তখন তো অবশ্যই সরকার বলবে যে এরা হচ্ছে বিএনপির লাভ হচ্ছে, বিএনপির সামনে এদের ইজ্জত যাচ্ছে। তখন সরকারের এই স্ট্রাইকিং টিচারদেরও তাদের উপরে অস্বস্তিতে হবে। তো আমার মনে হয় এটা সরকারের কৌশল হিসেবেই সরকার এই জিনিসটা করছে। কিন্তু বস্তুতপক্ষে বিএনপি ফেরত আসাটা এটা স্বাস্থ্যবান, কিন্তু একই সাথে এটা আওয়ামী লীগের জন্য কিছুটা হলেও রাজনৈতিক একটা পরিস্থিতি সৃষ্টি করেছে, যেটা গত 2 বছর যেহেতু বিএনপি একেবারে বিচ্ছিন্ন ছিল, তাদেরকে সামনাসামনি হতে হয়নি। জি, এই বিষয়ে যেগুলো আপনি চৌধুরী বললেন, সাথে বিএনপি যে মাঠে ফিরে আসা, আরেকটা জিনিস আমরা দেখলাম যে এই যে পৌর নির্বাচন যেভাবেই হোক, আমরা যেভাবে দেখি, রাজনৈতিক বিশ্লেষকরা যেভাবে দেখুক, বিএনপি যেভাবে দেখেছে, বিএনপি এর ফলাফল প্রত্যাখ্যান করেছে। ফলাফল প্রত্যাখ্যান করে আমরা কিন্তু ওই ধরনের কোনো কর্মসূচি দিতে দেখিনি যেটা আমাদেরকে একটু দুশ্চিন্তায় ফেলে দেয়। এই ধরনের কোনো কর্মসূচি তারা কিন্তু দেয়নি। 5ই জানুয়ারিকে কেন্দ্র করে তারা সমাবেশ করতে চেয়েছে, পাল্টা আওয়ামী লীগ সেখানে করতে চেয়েছে। এখন বোঝাই যাচ্ছে যে সোহরাওয়ার্দী উদ্যানে কোনো সমাবেশ পুলিশ করতে দেবে না। এখন তারা বঙ্গবন্ধুতে করতে চেয়েছে, ওখানে করতে চেয়েছে। তো এখন রাজনৈতিক অঙ্গনে বিএনপি ফিরে আসাকে যেটা ইতিবাচক বলছেন, আপনি সেভাবে দেখছেন কিনা? বা এই যে এখন ট্রেড ইউনিয়নের যে বিশেষ করে শিক্ষকদের বিষয়, বা এই যে আওয়ামী লীগের ভিতরে যে বিষয়গুলো, এখন বছরের শুরুতে এইগুলো যে শুরু হয়েছে, আগামী এই চলতি বছরটাকে কিভাবে আপনি প্রজেক্ট করেন এইসব প্রেক্ষাপটে? না, এখন তো 2 বছর হলো। 5ই জানুয়ারি 2014 থেকে 15তে আসলাম, 16তে আসলাম। তো এখন 5ই জানুয়ারি একটা ল্যান্ডমার্ক হয়ে যাচ্ছে, যে কারণ এই দিনের নির্বাচনে বিএনপির অংশ না গ্রহণ করার ফলেই পরিস্থিতি অন্যদিকে মোড় নিয়েছিল, এবং তারা 1 বছর পরে ওই যে আন্দোলনটা শুরু করেছিল, যেটার কথা আমরা শুরুতেই বলেছি। এখন আমি বলি, বিএনপি প্রত্যাখ্যান ব্যাপারটা খুব মজার। মানে একটা কথা আছে, ভদ্র কথা, যে মিথ্যা 3 প্রকারের, বলে মিথ্যা, ডাহা মিথ্যা এবং পরিসংখ্যান। আমি প্রত্যাখ্যানও 3 প্রকারের হয়। আচ্ছা, অর্থাৎ প্রত্যাখ্যান এই যে বিএনপির এটা আসলে প্রকৃত প্রত্যাখ্যান নয়, কিন্তু প্রত্যাখ্যান বলতে হয় বলে বলা। যেমন একজন তাদের সংবাদ সম্মেলনে জিজ্ঞেস করেছিল, তাহলে আপনাদের থেকে যে 22 জন নির্বাচিত হয়েছে কি করবেন, তাদের পদত্যাগ করতে বলবেন? আমরা এই ব্যাপারে আমরা আমাদের বিস্তারিত নীতি পরে জানাচ্ছি। তার মানে ওইগুলি তারা প্রত্যাখ্যান করেননি। বাকি তারা যেটা করেছেন এটা প্রত্যাখ্যান নয়, ঠিক শব্দটা ব্যবহার করলেও হচ্ছে তারা প্রতিবাদ করেছেন, এবং এই প্রতিবাদ করাটা জরুরি, সবাইকে করতে হবে। একটি অনিয়মও খারাপ।
আমাদের একটি দৈনিক পত্রিকা, প্রধান ইংরেজি দৈনিক, তার লিখছে কি ইররেগুলারিটিস প্ল্যান্টি, অর্থাৎ সব অনিয়ম অনিয়ম অনিয়ম। এটা যদি পত্রিকা তুলে না ধরে, এটা যদি টেলিভিশন তুলে না ধরে, অথবা বিরোধী দল প্রতিবাদ না করে, তাহলে তো এটা বাড়তেই থাকবে। কিন্তু বিপদের বিষয় হচ্ছে এটা প্রতিবাদ করেও কমানো যাবে না, যদি না তাদেরকে রাজনৈতিকভাবে বাধ্য করা হয়। তো এখন কর্মসূচি যে দিতে চেয়েছে বিএনপি এবং সরকার, তাদের মধ্যে একটা আপোষ মীমাংসার মাধ্যমে হয়তো এবার হবে না, কিন্তু ভবিষ্যতে এটা হতে হবে। এই কারণে যে যেটাকে আমরা বলি রাজনৈতিক প্রতিষ্ঠান, সেটা কখনোই গড়ে উঠবে না যদি আপনি নির্বাচন সকলের কাছে গ্রহণযোগ্য একটা পদ্ধতি আমরা আবিষ্কার করতে না পারি। এখনও সেটা কিন্তু আমাদের এজেন্ডা বাইরে রয়েছে, এখানে মীমাংসা হয়নি। তো এই বিষয়ে মীমাংসার প্রয়োজন যখন উভয় দিক থেকে অনুভূত হবে, তখনই এটা হবে। আচ্ছা, এখন ট্রেড ইউনিয়নের প্রশ্নটা বলি। সরকারের ভিতরে সরকার কি আওয়ামী লীগ চালাচ্ছে নাকি সচিবালয় চালাচ্ছে, এইটাও একটা মৌলিক প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আধুনিক রাষ্ট্রের চরিত্রই ভিতর থেকে বদলাচ্ছে। যতই আমরা একদিকে দেখতেছি কি গ্লোবালাইজেশন বলছি, এটার মানেটা কি, পুঁজির প্রাধান্য বাড়ছে, এবং পুঁজি শুধু স্বদেশি পুঁজি নয়, আন্তর্জাতিক। নিশ্চয়ই কেউ আমাদের ভালোবাসবার জন্য এখানে টাকা নিয়ে আসে না, তারা লাভের জন্য আসে। আপনি যদি এই প্রশ্ন যদি একটু রাউন্ড আপ করেন তাহলে আমরা না, আমি রাউন্ড আপই করছি। আমি যে কি সেই জন্যে আমি বলছি যে আমাদের এখানে ক্রমশ আমাদের দেশের যে শ্রমিক শ্রেণী, তাদের বিস্তার হবে। এটা তো ধর্মতন্ত্রের নিয়ম। এখন দেখা যাচ্ছে আগে জিনিসটা আমরা যেটা একটা ইলিউশনে ছিলাম, যে দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মনে করতো তারা এলিট শ্রেণীর অংশ। এখন বাস্তবে যেটা হচ্ছে, তারা বুঝতে পারছেন তারাও শ্রমিক শ্রেণীর অংশ, এবং সেই জন্য তাদের আন্দোলনের মধ্যে ট্রেড ইউনিয়ন কথাটা বড় করে আসছে। অর্থাৎ তারা শ্রমিক সংঘ হিসেবে তারা বলছেন আমরা তো প্রতারিত হয়েছি। কে প্রতারিত করেছে? সচিবালয়, মানে সচিবরা যে মর্যাদা পেয়েছে আমরা সেটা পাচ্ছি না। এবং শিক্ষকরা, আমি মানে সৌজন্য সহকারে বলবো, শিক্ষকরা এতদিন জানতেন না সেটা তারা এখন জানতে শুরু করেছে। তারা সবসময় সচিবদের নিচেই ছিলেন। এবং এমন কেউ দেখি আমি এক জায়গায় বলেছি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও তাদের মর্যাদা সম্পর্কে সম্প্রতি সচেতন হতে শুরু করেছেন। এটা কেন? তাদের উপর কোনো একটা চাপ আসছে। তারা এখন অভিযোগ করছেন যিনি বর্তমানে অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনি একদা একজন সচিব ছিলেন। অর্থাৎ তিনি সচিবালয়ের লোক এবং তিনি বিশ্ববিদ্যালয়ের লোক নন। তিনি তো বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এক সময়। সমস্যা হচ্ছে ওই জায়গায়। কি মাস্টারও ছিলেন না এক সময়? মাস্টার বিদেশে থাকলেও থাকতে পারেন, এখানে মাস্টারি করেছেন বলে আমি শুনি। প্রথম দিকে থাকলেও থাকতে পারেন। 1950-এর দশকের ছাত্র, তো তার জীবন কাহিনী আলাদাভাবে লিখতে হবে। আমি তাকে চিনি এবং তিনি খুবই জ্ঞানী লোক, কিন্তু জ্ঞানী হলেও হয় না। মানুষ বলেন আমার জ্ঞানটা বলে পানিকে যে পাত্রে রাখে তাহারই আকার ধারণ করে। মানে আমরা তো লিকুইড, আমরা যে পাত্রে রাখি, তাই না? আমি যখন ব্যুরোক্রেসিতে আসি ব্যুরোক্রেটের মতো আচরণ করি, যখন বিশ্ববিদ্যালয়ের মতো আচরণ করি। এই যে আমাদের চরিত্র, সেই জন্য যা হোক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে দাবিটা আমাদের জানতে হবে সেটা ন্যায্য কিনা। আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটা ন্যায্য। আমি শেষ করছি যে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের এই ন্যায্য দাবিটা যদি প্রতিষ্ঠিত না হয়, তাহলে আফসান ভাই যেটা বলছেন, রাজনীতির পরিণতি সেদিকে যাবে, দেশ ক্রমশ আরো অস্থির হয়ে উঠবে। শিক্ষকদের যে সমস্যাটা, এটা একটা ন্যায্য দাবি, এটা যে সমাধান না হয় তাহলে দেশ অস্থিরতা বাড়বে, বা এই ধরনের যে দাবিগুলো আরো উঠতে থাকবে। আপনি কিভাবে দেখছেন? না, শিক্ষকদের যেটা রয়েছে, সেটা শিক্ষকদের কিছুটা হলেও অভিমানেরও একটা জায়গা আছে। ট্রেড ইউনিয়ন বলতে যেটা না, বিশেষ করে কনসার্ন হচ্ছে যে এতদিন ধরে তো তারা আন্দোলন করেছেন, ক্লাস নিয়েছেন, সফট কর্মসূচি দিয়েছেন, আলোচনা করেছেন, শিক্ষকরা যেভাবে করার দরকার সেভাবেই করেছেন, কিন্তু তারা বলেছেন যে প্রতারিত হয়েছে। সচিবালয় অর্থমন্ত্রীর কথা দিয়েও কথা রাখেননি, গেজেট প্রকাশ হয়েছে। এখন তো তারা একটু এক্সট্রিম কর্মসূচির দিকে গিয়েছে। যদি অনির্দিষ্টকালের ধর্মঘটে যায় তাহলে শিক্ষা ব্যবস্থা নিয়ে একটা বিষয় আছে। তো সে বিষয়গুলো তো সরকার ঠিক মতো দেখছেন কিনা? আমার মনে হয় যে সংঘাতের দুইটা জায়গা আছে। একটা হচ্ছে যে আর্থিক একটা বিষয় আছে, আরেকটা হচ্ছে তারা নিজেদেরকে যেটা মনে করে যে তারা সমমানের বা ইজ্জত সম্পন্ন। আপনার মনে আছে অনেক দিন ধরে কিন্তু বাংলাদেশের এই সরকারি কর্মচারীদের সঙ্গে এবং সরকারি কর্মচারীদের বিভিন্ন অংশের সঙ্গে, যে অ্যাডমিনিস্ট্রেশন আগে, সিভিল সার্ভিস আগে, না অন্যান্য সার্ভিস আগে, না ইঞ্জিনিয়ারিং আগে, এটা নিয়ে দীর্ঘদিন আমাদের দেশে আন্দোলন চলছে। এটা কিন্তু প্রায় 20-30 বছর ধরে চলছে। শেষ পর্যায়েটা হচ্ছে শিক্ষকরা বোধহয় কাছাকাছি মর্যাদা ছিল। আমার মনে পড়ে না যে শিক্ষকরা একজন প্রফেসর, একজন সচিবের সমমানের কতদিন ধরে তারা আছেন। তাদের হলো যে সচিবের ওপরেও সুপার সেক্রেটারি আছে, তাদের মর্যাদার কারা আছেন। তবে সচিবরা, শিক্ষকরা যেটা বলছেন যে তারা সরকারি কর্মচারী না, তাদেরকে আলাদাভাবে দেখতে হবে। তারা কিন্তু যে এখানে তাদের সমস্যা যেটা আমি মনে করি, এবং সেলিমুল্লাহ খান আর আমি দুজনে এই কথাটা একবার বলেছিলাম, এবং আমি প্রচুর গালি খেয়েছিলাম, ও গালি খেয়েছে কিনা আমি জানি না, যে শিক্ষকরাই বলছিলেন যে আপনারা আমাদেরকে ছোট করছেন, আমাদেরকে হেয় করছেন। আমার কাছে যেটা মনে হয়েছিল যে সরকার তাদেরকে বেতনটা দেয়, তো
তো একবার যখন সরকার তার বেতনটা দিয়ে তাদের হাতটা বন্ধ করে দিয়েছে, কারণ বেতনটা না পেলে তারা চলছে না, তারা সাবসিডি দেয় স্টুডেন্টের কাছ পড়ায়, সেটা তারা বাজারের চেয়ে কম দামে পড়ায়। এর ফলে তারা সরকারের টাকার ওপরে নির্ভরশীল হয়ে পড়েছে। তাদের শক্তিটার অভাব আমি মনে করি, যেখানে তারা যদি একটু বাজারের কাছাকাছি কিছুটা হলেও পয়সাটা নিত, তাহলে নিজেদের কিছুটা আমদানি তারা রক্ষা করতে পারত। কিন্তু সেটা তারা পথটা খুলেননি। তারা বলেছেন যে না, সব টাকাই আমাদেরকে সরকার দিতে হবে। এইখানেই চেপে বসেছে, কারণ ওটা তো অর্থ মন্ত্রণালয় করছে, এটা তো শিক্ষা মন্ত্রণালয়ের এটা সাজেশন না। অর্থ মন্ত্রণালয় বলছে আমরা এত টাকা তোমাদেরকে দেবো না, তোমাদেরকে এত টাকা। তার সাথে সাথে আছে যে সরকার মনে করছে যে তারা কতটা ইজ্জতদার হবে। তবে এটাও পরিষ্কার যে আমলা বাহিনী নিজেরা যে সবার ওপরে, এটা প্রমাণ করার এটাই হচ্ছে সময়। আমলার সঙ্গে কে লড়াই করতে যাবে? আমলার সঙ্গে তো যারা রাজনীতিবিদ তারা তো যাচ্ছে না লড়াই করতে। তারা মনে করছে যে সমাজে শিক্ষকদের সম্মান অনেক বেশি, তো আমাদের ক্ষমতা অনেক বেশি। তো এটা হলো ক্ষমতার সম্মানের একটা লড়াই চলছে। তো এই লড়াইটা, কিন্তু সেটা তো একটা রাজনীতিবিদরাই এটা সমাধান করবে না। রাজনীতিবিদরা কেন সমাধান করছে না এটা আমি বুঝতে পারি না। আমি যেহেতু মনে করি যে রাজনীতিবিদ যে যাদের বলছেন তাদের উপরে যে যদি ইউনিভার্সিটিগুলোর অসুবিধা হয়, স্ট্রাইক হয়, একদিন না একদিন সমাধান হবে। কিন্তু আমলাকে বাদ দিয়ে তো আর রাজনীতিবিদরা চলতে পারবে না। তো অতএব আমলার সঙ্গে রাজনীতিবিদদের যে ঘনিষ্ঠতা, শিক্ষকদের সঙ্গে রাজনীতিবিদদের সেই ঘনিষ্ঠতা হয়তো নেই। আচ্ছা, আমরা আরেকটু প্রসঙ্গে যাই। সলিমুল্লাহ খান, যেটা আপনি বলছিলেন যে এখন আমরা 5ই জানুয়ারির সামনে, যে 5ই জানুয়ারিকে কেন্দ্র করে যে কারণে 5ই জানুয়ারি এত আলোচনা আসে যে নির্বাচন কোন পদ্ধতিতে হবে, যে কারণে সমাধান না হওয়ার কারণে বিএনপি নির্বাচনে গেল না সে 2014 সালে, এখন আবার সেই একই প্রশ্ন ঘুরে ফিরে আসছে। এবং এই কোন পদ্ধতিতে হবে এটা সমাধানও কিন্তু হচ্ছে না। আর আমরা এখন যেটা দেখতে পাচ্ছি, আমাদের দেশে এখন যে গণতন্ত্র আছে, সেখানে যে একটা গণতন্ত্র সংসদীয় পদ্ধতিতে তো একটা বিরোধী দল থাকতে হয়। আমাদের সংসদে বিরোধী দল আছে, সেটা কোন ধরনের বিরোধী দল সেটা আপনি ভালো মতো জানেন। জেনারেল এরশাদ কালকে ভালোই বলেছেন, প্রত্যেকে দেখলাম। উনি বললেন যে এই নির্বাচনে, পৌর নির্বাচনে আমরা ভোট পাইনি কেন। উনি বললেন যে পাইনি আমাদের ইমেজ সংকটের কারণে। মানে লোকে ঠিক জানে না আমরা বিরোধী দল কিনা। আমরা বিরোধী দল তো সংবিধানে আছি, মানে অর্থাৎ সংসদে আছি, কিন্তু বিরোধী দল বলতে লোকে বিএনপিকেই বোঝায়। এখন তিনি খুব সুন্দর করে বলছেন, তার কথার মধ্যে তার নাইবেটি তো চমৎকার। তো উনি বলেন যে আমি প্রধানমন্ত্রীর বিশেষ দূত আছি, আমি যদি পদত্যাগ না করি, অথবা আনিসুল ইসলাম মাহমুদ যদি তার মন্ত্রিত্ব ত্যাগ না করেন, তাহলে আমাদের ইমেজ সংকট পুনরুদ্ধার হবে না। এর মধ্যে মজা হচ্ছে, এইটা কিন্তু ভালো। ওই যে তাসের প্যাকেটের মধ্যে কি একটা থাকে না, সং থাকতে হয়, তো একটা ক্লাউন থাকতে হয়। তো উনি সুন্দর ওষুধভাবে কথাটা বলেছেন যে আমরা হলাম এখানে এই ক্লাউনের ভূমিকা পালন করছি। উনি যেটা বললেন তার আমি এইভাবে বুঝেছি, কিন্তু তার একটা ফজিলত কি এই কথার, যে ইমেজও একটা গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান সরকার যেভাবে জয়ী হয়েছে নির্বাচনে, সেখানে তারা জয়ী হয়েছেন, কিন্তু তাদের ইমেজ সংকট আছে। অর্থাৎ নির্বাচনটা বিরোধী দল যতক্ষণ পর্যন্ত গ্রহণ না করে, আমরা যেগুলো পরাজয় স্বীকার না করে, নির্বাচনের নিয়ম কি, যখন যে দল জেতে সেই দল ক্ষমতায় যায়, অন্য দল সেটাকে মানে মেনে নেয়। আমাদের যে মেনে নিতে তাদের পারেনি, এর ফলে আমাদের শাসনটা ইংরেজিতে বলে হ্যাজিমনিক, সেটা হয়নি। দুটো কথা আমরা ব্যবহার করি, একটা ডমিনেন্স আর একটা হ্যাজিমনি। আপনি জোর করে, অর্থাৎ আপনার ঘটনার চক্রে, যেটাকে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলছেন চাণক্য নীতি, তার ভিতর দিয়ে আপনি আউটউইট করতে পারেন, আপনি তাকে একটা চালের মধ্যে পরাজিত করতে পারেন, কিন্তু তার মনে আপনি এই আস্থা তৈরি করতে পারছেন না যে সে ন্যায্য কারণে হেরেছে। এইটা তৈরি করাকেই বলে হ্যাজিমনিক করা। অর্থাৎ যেমন বর্তমান পৃথিবী দলে মার্কিন যুক্তরাষ্ট্রের হ্যাজিমনিক পাওয়ার। হ্যাজিমনিক কী জন্য বলে? তার সামরিক শক্তির জন্য শুধু বলে না, লোকে মনে করে কি মার্কিন শাসনে আমরা ভালোই আছি, এটাকে বলে হেজিমনি। অর্থাৎ এর চেয়ে আরেকজন আসলে খারাপ হতো। আমরা যদি মনে করি কি আমরা শেখ হাসিনার শাসনে ভালোই আছি, খালেদা জিয়ার শাসন হলে এর চেয়ে খারাপ হতো, বা এরশাদের শাসন হলে আরও খারাপ হতো, এই অনুভূতি যতক্ষণ মানুষের মধ্যে না আসে ততক্ষণ হেজিমনি তৈরি হয় না। কিন্তু এইটা শুধু অন্য মানুষ বললে চলবে না, বিএনপিকেও মনে মনে বলতে হবে যে না, আমরা ন্যায্য কারণে হেরেছি। এইটার জন্য আমি বলছি ইনস্টিটিউশন বিল্ডিং। আমি যখন ক্ষমতা ত্যাগ করব, ক্ষমতা ত্যাগ করেও যেন আমি সম্মানজনকভাবে বাস করতে পারি, এবং যিনি ক্ষমতা যাবেন তিনি যেন তার ক্ষমতা এক্সারসাইজ করে আমার সমর্থনও পায় ওই সময়ের জন্য। যেমন ভারতে দেখেন, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, আমি সংক্ষিপ্ত করছি, 2002 সনে গুজরাটে যে দাঙ্গা এবং গণহত্যার মতো ঘটনা ঘটেছে, প্রায় গণহত্যা বলবো, ম্যাসাকার, 2000-এর বেশি লোক মারা গেছে, সেইটার জন্য নরেন্দ্র মোদীকে দায়ী করা হয়। কিন্তু একটা প্যারাডক্স হচ্ছে,
তিনি তারপর 2-3 বার সেখানে মুখ্যমন্ত্রী হলেন। আমরা দূর থেকে এটা বুঝে উঠতে পারি না। অথবা দিল্লিতে দেখেন কেজরিওয়াল একবার পদত্যাগ করলো, তারপর তিনি আরো বেশি শক্তি নিয়ে আসলেন। তাতে বোঝা যাচ্ছে জনগণের মধ্যে তার একটা সমর্থন আছে। এবং যখন কেন্দ্রে বিজেপির সরকার, তখন দিল্লিতে একটা ভিন্ন অকেজিবি, বিজেপি ভুলে কেজিবি বলে ফেলা, একটা সরকার আসলো। এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এবং সেইখানে দেখেন দিল্লির মুখ্যমন্ত্রী হয়ে সে প্রধানমন্ত্রীকে কাপুরুষ এবং অন্যান্য গালি দিল, তাই না? কিন্তু তারপরেও চলছে। এইটাই হচ্ছে ভারতীয় গণতন্ত্রের বাইরের চেহারা, ভিতরে যাই হোক। অর্থাৎ সেখানে এটা বলতে পারে, তাকে সাথে বরখাস্ত করলো না। আমি এই জন্য বলি যে আমাদের দেশে এমন প্রাতিষ্ঠানিক জিনিস গড়ে ওঠা উচিত, ব্যবস্থা, যাতে আমরা এই সহাবস্থান দেখতে পারি। যেমন ধরুন কেন্দ্রে ওখানে আছে, প্রদেশে কিন্তু অন্য পার্টি ক্ষমতায় থাকে। আমরা বাম ফ্রন্টের গভর্নমেন্ট দেখেছি, কেরালা দেখেছি, পশ্চিমবঙ্গে দেখেছি, ত্রিপুরা দেখেছি, এবং এখানে ধরেন আদমি পার্টির ক্ষমতা দেখছি দিল্লিতে। সেই রকম হলে কিছুটা একটা গণতন্ত্রের হেজেমনিক প্রাতিষ্ঠানিক ভিত্তি হয়। আমাদের এখানে সেখানে কখন যাব আমরা? আমাদের প্রধান যে অমীমাংসিত সমস্যা হচ্ছে সেটা হচ্ছে নির্বাচন পদ্ধতি। এর আগে একটা সমস্যা ছিল ভোটার লিস্ট নিয়ে। ভোটার লিস্টের এক ধরনের আপাত সমাধান হয়েছে, যে কতগুলি ভুয়া ভোটার ছিল 1 কোটিরও বেশি, সেগুলি বাদ দেওয়া সম্ভব হয়েছে। আপনার যেমন ধরুন আপনি বলছেন যে অমীমাংসিত নির্বাচন পদ্ধতি, এটা তো ধরুন আপনি বলছেন বা সুশীল সমাজ বলছে, কিন্তু সরকার তো সেটা মনে করছে না। সরকার তো মনে করছে মীমাংসিত, সংবিধানে যেভাবে আছে সেভাবে হবে। মীমাংসিত, আমি তো বারবার বললাম, সেটাকে আমরা তখনই পূর্ণ মীমাংসিত বলবো যখন অন্যান্য পার্টিও সেটা সমর্থন করবে যে আমরা এর অধীনে নির্বাচনে যাব। উদাহরণস্বরূপ ধরেন 1970 সনের যে নির্বাচন হয়েছিল পাকিস্তানে, তা আমরা তো সকলে সেই নির্বাচন এলএফওর মধ্যে করেছিলাম, লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডারের ভিতরে। কারণ এর চেয়ে বেটার অল্টারনেটিভ দেওয়া আমাদের সম্ভব ছিল না। মৌলানা ভাসানীর অনুসারীরা কেউ কেউ স্লোগান দিয়েছিলেন, ভোটের বাক্সে লাথি মারো, অথবা ভোটের আগে ভাত চাই, তাই না? বাংলাদেশ স্বাধীন করে এমন কথা অনেকে বলেছিলেন। কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে ভোটের বাক্সে লাথি না মেরেই। এই জন্য আমি বলছি কি, একটা পদ্ধতি থাকে, প্রত্যেক জিনিসের পর্যায়ক্রম থাকে। বর্তমান সরকার যেটা বলছেন এটা মীমাংসিত, সেটা সরকারের দিক থেকে ঠিক আছে, সরকার তার দৃঢ়তার কথা প্রকাশ করেছে। যদি এইটাকে আপনি অমীমাংসিত করে তুলতে চাইতেন, তাহলে তো আপনাকে আন্দোলন করে সরকারকে পরাজিত করতে হতো। সেটা যদি আপনি পারছেন না, মানে বিএনপি পারছে না, সুতরাং সেটাও আমাদের কাছে অমীমাংসিত বিষয় হিসেবে আসতেছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এখন বিএনপি ডাক দিচ্ছে, লক্ষ্য করেন, আলোচনার টেবিলে বসেন। সরকার বলছে যে কিসের আলোচনা? তার মানে বিএনপি এখন একটু দুর্বল জায়গায় গেছে, সেই জন্য তারা এখন আবার রাজনীতিতে ফিরে আসতে চাচ্ছেন। আমি এটাকে শুভ লক্ষণ মনে করি, এই জন্য যে মীমাংসিত বিষয়েও নতুন করে আলোচনা হতে পারে, এবং সেই আলোচনা যদি হয় তাহলে বিএনপির কাছে গ্রহণযোগ্য হতে পারে। যেমন বিএনপি আগে চাচ্ছিল না যে আমরা শেখ হাসিনার অধীনে নির্বাচন করবো, এখন তারা যদি মনে করেন আমরা শেখ হাসিনার অধীনে করব, তবে দুটো কথা আছে, তো সেই দুটো কথা যদি সরকার শোনে, তাহলে একটা মীমাংসার ফর্মুলা তো বের করা যেতেই পারে, হতে পারে। তার মানে এখন বিষয়টা এরকম যে বললেন যে আমরা দুটো কথা আছে, সেই দুটো কথা শোনার লোকই এখন পাওয়া যাচ্ছে না। আপনি যেটা সলিমুল্লাহ খান বলছিলেন যে আসলে তো আমাদের দেশে এখন যে অবস্থা, ওই যে 5ই জানুয়ারি নিয়ে যেটা সৃষ্টি হয়েছে, সেটাই তো এখন চলছে। একটা পদ্ধতি তো আমাদের পেতে হবে, প্রাতিষ্ঠানিক সেই গড়ে তোলা বা রাজনৈতিক যে অস্থিরতা থেকে বের আসার জন্য যে গণতান্ত্রিক সংস্কৃতির যে চর্চা, সেটা তো আমাদের অভাব আছে। কিন্তু সেটা আমরা এই 2016 সালের দিকে কি এর কোনো উন্নতি দেখব কিনা, এটা বোঝা যাচ্ছে না। কারণ আমি তো সরকারি ব্যবস্থার প্রাতিষ্ঠানিকরণ দেখতে পাই না, এবং এটা দেখতে পাই না 1972 সালের পর থেকেই। আমাদের রাজনীতি নিয়েই আমাদের একটা অস্বস্তি আছে, কোন প্রক্রিয়ার মধ্যে আমরা রাজনীতি করব। আপনি যদি দেখেন যত যত পরিবর্তন হয়েছে, এক্সপেরিমেন্ট হয়েছে, তাহলে দেখবেন যে আমাদের আর কিছু বাকি নেই। আমরা একদলীয় শাসন থেকে আরম্ভ করে মার্শাল ল সব করে ফেলেছি। আমাদের আধা মার্শাল ল, কোয়ার্টার মার্শাল ল, 2 দল 3 দল আন্দোলন করেছি কয়েকবার, তো আমাদের নেতাদেরকে আমরা হত্যা করেছি, তো আর তো কিছু বাকি নেই। তো আমাদের বলা যাচ্ছে যে আমাদের যে রাজনীতির যে পরিসর, যেটা থেকে সরকার জন্ম লাভ করে, সেটা দুর্বল, অত্যন্ত দুর্বল। এবং আপনি যদি খেয়াল করেন 6 দফার আন্দোলন 70 টাকা, আমি মনে করি এটা মহত্তম নির্বাচন। কারণ আমাদের দেশে হিন্দু মুসলমান একসাথে একটা নির্বাচনে কিন্তু ভোট দিতে পেরেছিল, 70-এর নির্বাচন, যেহেতু এটা অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজের মাধ্যমে, মানে পৃথক নির্বাচনের ভিত্তিতে হয়নি। তারপরে কিন্তু আমরা এমন কোনো নির্বাচন পাচ্ছি না যেটাতে আমাদের স্বস্তির সরকার ফেরত দিচ্ছে। আমরা বারবার আন্দোলন করতে চাই। আমি সাংবাদিক হিসেবে যখন প্রথম কোর্টে গেলাম, তখন তো হলো যে আওয়ামী লীগ তখন তারা পার্লামেন্টে যাচ্ছে না যে কোনো কারণে, তারপর আবার বিএনপি পার্লামেন্টে যাচ্ছে না। অতএব আমরা কিছু প্রাতিষ্ঠানিকরণটা হয়নি, যেটা আমাদের সেটা হচ্ছে সরকারি অংশের। তো তার বদলে কি হচ্ছে, মানুষের যেটা হয়েছে, মানুষের সমাজটাকে অনেক বেশি প্রাতিষ্ঠানিক করছে।
করছে নিজের টিকে থাকার স্বার্থে। তো 2016 সালে এমন কোনো পরিবর্তন আমি মনে করি না হবে। অন্য যে বিষয়টা আছে আমি মনে করি যে এই কথাটা আমি বারবার বলছি যে বড় লোকদের ঐক্য চাই। কেন বড় লোকদের ঐক্য চাই? সেটা হচ্ছে যে আমাদের দেশের নির্বাচন কোটিপতি না হলে কেউ আর করতে পারবে না। আমাদের পৌরসভায় যারা হবেন তারাও অবস্থাপন্ন মানুষ, আমাদের এমপি যারা হচ্ছেন তারা তো বড় লোক। তো সেই ক্ষেত্রে বড় লোকদের মধ্যে কি কোনো সংকট তৈরি হচ্ছে যে আমি টাকা আহরণ করার জন্য, সম্পত্তি বানাবার জন্য আমার অসুবিধা হচ্ছে? যদি না হয়, যদি তারা মনে করে যে আমাকে একটা প্রাতিষ্ঠানিক গণতান্ত্রিক প্রতিষ্ঠার মাধ্যমে আমাকে টাকা বানাতে হবে, তাহলে তারা করবেন সেটা, অর্থাৎ চাপ একটা আসবে। কিন্তু সেই চাপটা যদি না দেখতে পাই, আমি মনে করি না এতে তাদের মানে সেই চাপটা কি আসলে আছে কিনা আপনি কি বলেন? আমি তো দেখতে পাই না, আমি তো কোনো কারণ দেখতে পাই না। আমাদের জিএসপিটা একটা বড় একটা সংকট টঙ্কট হতে পারে, কিন্তু আমাদের অবস্থাপন্ন মানুষরা অনেক সবল। আমাদের অবস্থা মানুষের সাবল্য সম্পর্কে আমাদের ধারণা, আপনি যদি যে পরিমাণ টাকা গত কয়েক বছরে বা সবসময় চলে যাচ্ছে, আপনি যদি দেখবেন তারা খুব নির্ভয়ে জীবনযাপন করেন। আমাদের মধ্যবিত্তরা ভয় থাকে, আমাদের গরিবরা ভয় থাকে, বড় লোকরা তো ভয় থাকে না। আমি যখন কানাডায় ছিলাম, আমি ওখানে পত্রিকায় খবর ছিল যে সবচেয়ে বড় লোক পাড়ার সবচেয়ে বড় লোক বাড়িগুলো বাংলাদেশের মানুষরা কেনে। অতএব এটা আমি মনে করি না দুশ্চিন্তা। আমি যদি মনে করি যে আমি রাজনীতি থেকে কিছু পাবো না, আমি তাহলে রাজনীতি থেকে সরে যাব। বড় লোকরা যদি মনে করে আমাকে রাজনীতির ধোঁয়াটে অবস্থা থাকার পরেও আমার বিত্ত অর্জন করাটার মধ্যে কোনো অসুবিধা হবে না, আমি সমস্যার সমাধান করব না। অতএব এটা আমাদের সঙ্গে ডায়ালগ হচ্ছে না। বিএনপি আওয়ামী লীগের ডায়ালগ ছাড়াও আমি মনে করি বিভিন্ন অন্য শ্রেণীর সঙ্গে একটু ডায়ালগ করা উচিত, সেটা আমাদের হচ্ছে না। আপনি কি যোগ করতে চান? একদম সময় কম, 30 সেকেন্ড। না, 2016 সনে কোনো নাটকীয় পরিবর্তন হবে এটা মনে করার কোনো কারণ নাই। কিন্তু তারপরে আমরা বলি আমাদের সমাজে এমন সব ঘটনা ঘটে যেটা আমরা আগে দেখতে পাই না, কাজেই প্রেডিকশন করা সম্ভব নয়। কিন্তু আমরা এখন যে জায়গায় এসেছি, 2019 সনের আগে নির্বাচন হবে বলে মনে হয় না, যদি না কোনো নাটকীয় ঘটনা ঘটে। হ্যাঁ, তো এই জন্য এই নাটকের কোনো আশা আমিও করছি না। কিন্তু আমার ধারণা আমরা প্রতিষ্ঠানকে গড়ার ক্ষেত্রে একটু একটু আমরা অগ্রসর হব। যেমন যে ঘটনাগুলো আগে আমরা দেখিনি, এই যে অর্থনৈতিক উন্নতির যে একটা চেষ্টা হচ্ছে আমাদের, সত্যি হচ্ছে, এটা খুব বিস্ময়কর। এইটাকে আমি বলবো এটা অব্যাহত থাকবে। এটা এবং অব্যাহত থাকলে যে হচ্ছে ট্রেড ইউনিয়ন মুভমেন্টের কথা যেটা আমরা বললাম, সেরকম কিন্তু অন্যান্য এলাকায়, শ্রমিক এলাকায় হবে। যেমন ঢাকার নতুন মেয়রের একটা কাজ শুরু করেছেন, আমরা তার ফলাফল দেখতে চাই। কারণ মেয়র নির্বাচন হচ্ছে বেশি দিন হয় না ঢাকার। তারা যে কাজ করছেন, যেমন বিলবোর্ড সরানোর কাজ শুরু করেছেন, নতুন বিলবোর্ড ওঠার আগে পর্যন্ত তারা যদি এটি এগুতে পারেন, যেমন ট্রাফিক জ্যাম মুক্ত করতে পারেন, তাহলে যেটাকে বলে কোয়ালিটি অফ লাইফ, এটা একটু উন্নত হবে। এটা অন্তত আশা করতে আমরা সেটাই প্রত্যাশা করি। অধ্যাপক আফসান চৌধুরী, অধ্যাপক সলিমুল্লাহ খান, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সবার 2016 সাল ভালো কাটুক। প্রিয় দর্শক, আপনাদের 2016 সাল ভালো কাটুক সেই প্রত্যাশা রেখে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আর এই অনুষ্ঠান আপনারা আমাদের অনলাইনে দেখতে পারবেন। তার জন্য ভিজিট করুন ntvbd.com এই ঠিকানায়।